হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথম লাইভটা মনে হয় একটু ঝামেলা হয়েছে। ফয়জুল ইসলাম ফয়েজ যাকে অপহরণ করেছিল এবং তিনি আমার সাথে যোগাযোগ করছেন, তাকে আমরা লাইভে নিয়ে আসতেছি এবং তার মুখ থেকে আমরা জানবো। ফয়েজ ভাই, এবার হচ্ছে যে আপনি হচ্ছে যে আমাকে রিকোয়েস্ট পাঠান, কারণ হচ্ছে এবার রিকোয়েস্ট পাঠালে আপনি আমাকে পাবেন। ঠিক আছে? আমার লাইভটা মনে হয় আটকে গেছিলো। ফয়েজ ভাই, আপনি হচ্ছে আমাকে লাইভে যুক্ত করেন এবং ওনার মুখে জানি যে এই আসলে মাহবুবকে মাহবুবকে কিন্তু আমি চিনতাম না এবং হচ্ছে তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি আপনাদের উপকার করতে গিয়ে কিন্তু হামলার শিকার হলাম। ঠিক আছে, সমস্যা নাই, ভালো কাজ যত কিছুই হোক, ভালো কাজে আমি থাকতে চাই। ফয়েজ ভাই, হ্যাঁ, এস এম ফয়জুল রহমান ফয়সাল ভাই আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, আপনি অ্যাকসেপ্ট করেন এবং আপনি জানান আসলে এই মাহবুব প্রতারকটা কে এবং আপনাদের থেকে কিভাবে টাকা নিয়েছে এবং কি বাটপারি গুলো করছে আপনাদের সাথে, আপনি বিষয়টা জানাবেন। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি ফয়েজ ভাই। ফয়েজ ভাই, রিকোয়েস্ট পেয়েছেন? আমি আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, দেখেন। সেটা হচ্ছে যে আমার বউ লাইভে, ওটা তো আর বিষয় না, আমারটা বিষয় তো অন্য। কারণ হচ্ছে যে আমি অন্যের উপকার করার জন্য আসছি। বউ হচ্ছে যে ওটা ফাতলা মিথ্যাবাদী, ঠিক আছে, ভণ্ড। ওর কথা শুনে তো লাভ নাই। ভাই যুক্ত হয়েছেন এবং হচ্ছে যে ফয়েজ ভাই, কি হয়েছিল এবং মাহবুবটা কে, আপনার সাথে কিভাবে পরিচয় আমার, এই বিষয়গুলো একটু যদি জানাতেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। যারা এখন হয়তো লাইভ দেখতেছেন বা হচ্ছে পরবর্তীতে হয়তো দেখবেন, আহ, মাহবুবুর রহমান আরমান এর সাথে আমার পরিচয় হচ্ছে 2015 সালে। তো 2015 সালে ডিসেম্বরের দিকে, নভেম্বর হবে হয়তো, নভেম্বর অক্টোবর নভেম্বরের 2015 সালে আমার ওকে আমি প্রথম দেখি, চিনি। তো এর আগে, তখনকার সময়ের কথা বলতেছি, তখন হচ্ছে কিছু ভিকটিম মহিলা, আমি আবারও বলি যে এই বাটপার, এই প্রতারকের কিন্তু ম্যাক্সিমামই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে মহিলা। যেসব মহিলারা অসহায়, তারা হচ্ছে তার ভিকটিম। হ্যাঁ। আচ্ছা। তো এই মাহবুবুর রহমান আরমান তখন হচ্ছে সাবমিহাল সাইকা, এটা আমি 2015 সালের কথা বলতেছি। তো 2013-14 থেকে তার ভিকটিম হচ্ছে সাবমিহাল সাইকা, তারপর হচ্ছে নওরিন নিশি, তারপর তানভীর তুষার, অনেকে ওকে হচ্ছে কিংওপলি নামে চিনে। ও আমার আচ্ছা। ছোট ভাই। ও কম্পিউটার সায়েন্সে, আমারও যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ওরও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমাদের হচ্ছে পার্সোনাল রিলেশন ছিল। এটা পরবর্তীতে জানতে পারি যে ও হচ্ছে ওই মাহবুবুর রহমান আরমানের ভিকটিম। তো সাবমিহাল সাইকার প্রায় 60-70 হাজার টাকার মতো ছিল, নিশির 89,000 টাকার মতো ছিল, তানভীর তুষার যে, হ্যাঁ, কিংওপলি নামে হচ্ছে ও কন্টেন্ট ক্রিয়েট করে, ওর হচ্ছিল 60-70 হাজার টাকার মতো। ও একটা ডিভাইস আনতে দিছিল। আচ্ছা। তো এরা আমাকে যখন জানাইলো, তো আমি শুরুতে হচ্ছে চাই নাই যে এটাতে ইনভলভ হইতে, কিন্তু তানভীর তুষার যখন আমাকে নক দিল যে ভাই আমাকে হেল্প করেন, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু নিজের পরিচিতের মধ্যে পাওয়া গেছে তাহলে হয়তো হেল্প করা যায়। ওই তখন আমি 11 তারিখে নিশিকে নিয়ে আর তানভীরকে নিয়ে ওর বাড়িতে যাওয়ার কথা, মাহবুবুর রহমান আরমানের বাড়িতে যাওয়ার কথা। তো আচ্ছা। মাহবুবুর রহমান আরমানের বাড়িতে যাওয়ার সময় তুষার হচ্ছে কোনো কারণে আসতে লেট করে। লেট করার পর আমরা নিশিকে নিয়ে ওর বাসাতে বসি। ওর বাসাতে বসার পর ওরা ভুগি চুগি, নজরুল আসছিল। নজরুল মানে ওর মামা নজরুল। আচ্ছা, ভালো কথা, ওই ভিডিওগুলো হচ্ছে আমি আমার ওয়ালে ছাড়ছি আগে থেকেই। তো যারা এই কনটেক্সটটা জানেন না, মানে এই মাহবুবুর রহমান আরমানের হচ্ছে যারা খুব ভালো শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, যারা ওর সম্পর্কে জানেন না বিস্তারিত, আপনারা তো জিনিসগুলো না দেখে জাজমেন্ট করে ফেলেন। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, সত্যটা জানেন, সত্যটা যাই না জাজমেন্ট করেন, তাকে হচ্ছে আপনারা প্রমোট করবেন কি করবেন না সেটা আপনাদের ইচ্ছা। হ্যাঁ। না, না, ও যে নিজে পরিমাণ, ম্যানেজ করে। এগুলো যে হচ্ছে পরিমাণ মানুষের কথা না। তেল, যে আমার পরিমাণ, কাছে দেখেন, আমার কাছে 20 থেকে 30 জন হচ্ছে যে আমার কাছে দিছে মাহবুবের থেকে টাকা পায়। ওই এগুলো হচ্ছে যে, এগুলো হচ্ছে প্রতারক, ও নিজে হচ্ছে ফেক অ্যাকাউন্ট করে 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 ইয়ে করে। আপনি ভাই বিস্তারিত বলেন। ও যদি আমি কি প্রতারিত, মাহবুবকে চিনতাম? আমি কি এই মাহবুবকে চিনতাম, এই বাটপালকে? না 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 না, আপনি চিন্তেন না। ইনফ্যাক্ট মানে
মানে আমি দুঃখিত, আসলে আপনাকে আমি এখানে ইনভলভ করছিলাম। আহ, আপনাকে ইনভলভ করছি, আপনাকে সে হচ্ছে এটা নিয়ে প্রশ্ন করছেন আপনি, এটার জন্য আপনাকে অ্যাটাক করছে। তো অ্যাটাক করার রিজনটা হচ্ছে ও তো ব্যাকফুটে আছে, ও কিন্তু ব্যাকফুটে আছে। এই আপনার ঠাকুরগাঁওর মামলাতে জেল খেটে আসছে, জামিন নিয়ে আসছে, মুচলেকা দিয়ে আসছে যে আমি টাকা নিছি 19 লাখ, এই 1.5 লাখ টাকা দিয়ে আসছে, আরো টাকা পয়সা এই যে প্রতি মাসে মাসে বোধহয় দেওয়ার কথা আর কি, এরকম মুচলেকা দিয়ে আসছে। ও এই অসংখ্য মুচলেকা দিছে ওর লাইফে এই পর্যন্ত। আহ, আমাদের ওখানে সে হাজিরা বাটপার দিতে, এটা প্রমাণিত। ও এটা যারা প্রমাণিত বাটপার, বাটপার, এটা 2012 সাল থেকে সব এবং এই দুই টাকা হাজার পায়, বারো যারা দুই টাকা হাজার পায় টাকা বলে যেহেতু মামলা করে সে টাকা ফেরত দিচ্ছে, আপনারা মামলা করেন অন্যান্য। হ্যাঁ, আমি তো এটাই বলতেছি যে যারা মামলা, আপনারা যারা টাকা পান আমাকে আমাকে হচ্ছে যে আপনারা ইয়ে করেন। আমার কথা হচ্ছে ও যদি ব্যবসা যদি করে, আচ্ছা ভালো কথা, ওর বউ যেটা বলে সেটা সত্য নাকি ও যেটা বলে সেটা সত্য? ও বলতেছে মুখের মুখের কথা, ওর তো মুখের কথার দাম নাই, ওর মুখের কথা আর কুত্তার মুখের কথা একই কথা। ঠিক। হ্যাঁ, কুত্তায় যেরকম সব জায়গাতে হাগে, ওর মুখের কথা সেরকম, মানে ও যারে যেভাবে পারে সেভাবে বুঝ দিতে চায়। ও আজ পর্যন্ত কোনো কিছু, এই যে ওর মা বাটপার, ওর মাও কিভাবে বাটপারি করে আমি আপনার, আচ্ছা আমি ব্যাক স্টোরিটা আগে একটু টেনে নিয়ে আসি। তারপর বলেন বলেন একটু বলেন। সেখানে ওর মা ছিল, ওর বাবা ছিল, ওর মামা ছিল, আহ ওরা বৈশা কি বড় বড় কথা, আরে 79,000 89,000 টাকা কোনো ব্যাপার হইলো কিনা, এটা তো হাতের ময়লা হেনতেন, আমরা 20 তারিখে দিয়ে দিচ্ছি। আমি এসে পোস্ট দেই, পরে 12 তারিখ মানে পরের দিন ও তানভীর শাহরিয়ার অনিক নাম, হ্যাঁ, সে ছেলের বাড়ি হচ্ছে আপনার আজিমপুর, আজিমপুর বিদ্যুৎ অফিসার অপোজিটে হোম টেক্স টাওয়ারে। আমি ঠিকানাটাও বলে দেই, আজিমপুর বাস স্ট্যান্ড যেটা আছে তার অপোজিটে একটা বিদ্যুৎ অফিস আছে, আমার আব্বা সেখানে জব করতেন, তার অপোজিটে হোম টেক্স টাওয়ার বিল্ডিং, 2-3টা বিল্ডিং পরেই একটা গলি দিয়ে ঢুকতে হয়, ওই গলির মাথাতে হচ্ছে হোম টেক্স টাওয়ার, এটা সবাই জানে, ওখানে একটা টাওয়ার আছে হোম টেক্স টাওয়ার, সেখানে ঠিক আছে। স্থানীয় ছেলে তানভীর শাহরিয়ার অনিক, ও একটা প্রশ্ন করছে আপনার ওই ভিডিওতে, আমি কেন হচ্ছে আহ, অপহরণের অভিযোগ করি নেই। আচ্ছা, ও আমাকে এটা প্রমাণ দেখ যে আমি যে একটা ছবি দিছি ওর মামা বসা, তানভীর শাহরিয়ার অনেক দাঁড়ানো, ওই বাসাটা কার, মানে ওখানে যে একটা ভিডিও হয়েছে, ওই ভিডিওটা কার বাসাতে হয়েছে, এগুলোর কি উত্তর দিতে পারবে? আপনারা আচ্ছা, যারা বাটপার দেখতেছেন তারা, কখনো সত্য কথা বলে না, বাটপার সবসময় মিথ্যা কথা বলে। বাটপার দেখেন যে বর্ষা চৌধুরী, ওর কোন কথাটা সত্য মানুষ কিন্তু প্রমাণ পাচ্ছে। যেহেতু বাটপারকে ধরতে পারছি, এই বাটপারকে ধরতে হবে। যারা যারা টাকা এখন পান আমার সাথে যোগাযোগ করবে, এবং ওদেরকে কিভাবে নিয়ে টাকা অপহরণ বলেন করলো, আপনি। অপহরণ করে নিয়ে ওর মামার বাসাতে আমাকে আটকাইছে, কারণ ওর মামার বাসা তো আমি তো চিনি না, চিনলে তো আর আমি তো ওখানে যাই না, তার আগেই ব্যবস্থা হয়ে যায়। ওখানে নিয়ে আটকায় সেই ভিডিও আমাকে জবরদস্তি করে হচ্ছে ভিডিওটা রেকর্ড করছে, সেই ভিডিওটা আমি দিছি, সেই ছবিটাও আমি দিছি। 17 কি 18 তারিখে আমার বাবার অফিসে তানভীর শাহরিয়ার অনেক পোলাপাই নিয়ে হাজির। আপনি যদি আচ্ছা, এটা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে আপনার রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এবং স্থানীয় পোলাপাইন আওয়ামী লীগের দেখা কেউ কোনো শব্দ করতে পারে নাই। হুম হুম। সেখানে আমার আব্বাকে বলল যে আপনি, মানে আমার আব্বার যে বস, উনি আব্বাকে খুব প্রচন্ড স্নেহ করতেন, উনি বলতেছে যে ভাই দেখেন এরা খারাপ পোলাপাইন, আপনার এখানেই জব করতে হবে, আপনি সেই এত দূর থেকে আসেন এদের এলাকাতে, আপনি এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করেন না, এই কারণে মামলা করা হয় নাই। আমার কথা হচ্ছে ও আচ্ছা, বলছে যে সেদিন রাত্রেবেলা ভয় আমি দেখাইছে, থানাতে ছিলাম। আমি আমি শেষ আপনাকে করি। ভয় দেখাইছে, ভয় দেখাইছে। ও ও বলতেছে যে সেদিন আমি থানাতে ছিলাম, থানাতে যাওয়ার আগে আমি কোথায় ছিলাম, ওই যে ছবিটা, সেই ছবিটা তাহলে কার বাসাতে তোলা, এটার কি উত্তর সে কখনো দিছে আমাকে? ওই যে ভয়েস প্রথম রেকর্ড একটা দিছি, একটা ভয়েস রেকর্ড দিছি ওর মামার, মোবাইল যে নিছে, ওর বউকেও স্বীকার করছে যে ও আমার মোবাইল নিছে। আমি কয়েকটা ভিডিও আপলোড করছি ওর ওর ওয়াইফের, হ্যাঁ, মোবাইল রেকর্ডিং, সেখানে 2018 সালে আমার অ্যাকাউন্ট হ্যাক করছে, স্বীকার করছে ওর বউ। বলুক এটা মিথ্যা, তাহলে আমি এটার ব্যবস্থা নেব। আমার মোবাইলের কথা বলি নাই, আমি 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 শুধু বলছি যে আমার সাথে কি ঝামেলা, এই কথা বলার পরে বলতেছে হ্যাঁ কি যেন একটা ঝামেলা ছিল, আপনার আইফোন ওরা হচ্ছে রেখে দিছিল জোর করে। তো এটা কি আমি ওকে বলছি? আমি তো তৃষাকে তো বলি নাই, এই টিকটকার তৃষাকে তো আমি তো এই কথা বলি নাই যে আমার মোবাইল রেখে দিছে। আচ্ছা, সে মূল বলছে যে মূল মাহবুবুর ঠিকানা রহমান আরমান কি তাকে বলছে। বলবেন, আপনি মূল ঠিকানা বলেন যে এই মাহবুবের সাথে কিভাবে পরিচয়, এবং আপনার এই যে এত মাসের সাথে প্রতারণা করলো কিভাবে। আচ্ছা, তো এরপরে যেটা হয়েছে, ওই মহিলাদেরকে, এখন মহিলা মানুষ, তখনকার মেয়ে মানুষ, অনলাইন ট্রানজেকশন মানে তারা ভয় পায়, কারণ তখনও
ফেসবুক মার্কেটটা এতটা গ্রো হয় নাই। হ্যাঁ, তো ওই মেয়েরা ওর পিছনে দৌড়াবে নাকি ওরা ব্যবসা করবে? হ্যাঁ, অনেকের ব্যবসা নষ্ট করছে এইভাবে প্রতারণা করা সেই 2012 সাল থেকে। ফেসবুকে মাহবুবুর রহমান আরমান, এই এতটুক মাহবুবুর রহমান, এই এতটুক বাংলাতে আর ইংলিশে লেখা যদি মানে যারা শিক্ষিত, হ্যাঁ, তারা যদি সার্চ করে ওর পুরাতন ইতিহাসগুলো পেয়ে যাবে। তখনকার প্রত্যেকটা বড় বড় গ্রুপে ওর নামে পোস্ট করা আছে, প্রত্যেক ম্যাক্সিমাম গ্রুপ থেকে ও ব্যান করা এই প্রতারণার জন্য। আচ্ছা, এটা তো গেল। এটা যাওয়ার পর আপনার 2018 সালে আমার অ্যাকাউন্ট হ্যাক করলো। এখন এডিসি নাজমুলের সাথে ওর সম্পর্ক কি? মানে তখনকার এডিসি নাজমুল, এখন তো ডিসি সাহেব হয়ে গেছেন। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে, আমি খোলা মুখে বলতেছি, মাহবুবুর রহমান আরমান ওনার কাছে ভিকটিম প্রোভাইড করতো। আপনারা যদি ওর প্রোফাইলটা তো সরি দেখা যায় না, ভিকটিম সাপ্লাই করতো ওই নাজমুল সাহেবের কাছে। হ্যাঁ, ভিকটিম, দ্যাট মিনস সাপ্লাই করা মানে খারাপ অর্থে না। ভিকটিম সাপ্লাই করতো কিভাবে? ও এখানে দালালি করতো। ও কত জনের নিরীহ কত মানুষের যে ক্ষতি করছে, এইটা ওই যে আপনার কাউন্টার টেররিজমের যে সাইবার ইউনিট আছে সেখানে গিয়ে মামলাগুলো যদি পর্যালোচনা করেন, যেগুলোতে রেফারেন্সে মাহবুবুর রহমান আরমান গেছে, তার ম্যাক্সিমামে দেখবেন সাজানো নাটক। একটা চরকে একটা ধর্ষণ বানাই ফেলছে, একটা চর দিছে, সেই চরকে হচ্ছে অনেক কিছু বানাই ফেলছে। বরিশালের একটা ছেলে তো জেল খাইতে আসছে 3 না 4 বছর, অথচ ওই মামলা থেকে সে হচ্ছে বেকসুর খালাস পেয়ে গেছে। কিন্তু মানে 3টা এটা বছর একটা ছেলে, চক্র 3টা ছিল। ও দালালি করে হচ্ছে দিন চালায়। ওর ইন্টার পাশের পর ও কি আর কোনো পড়াশোনা করছে না কোনো চাকরি করছে? এইসব দালালি করে বেড়াইছে। ওর সাথে যারা ফাউন্ডেশন করছে তারা প্রত্যেকে প্রত্যেকে ওকে এখন ভালো পায় না। আর ভালো যখন পায় না তখন তাদেরকে, ওরা তো জানে ও তো একটা চামার কুত্তার বাচ্চা। ও হচ্ছে আইসা ফেসবুকে মুখে যা আসে, ওর গার্লফ্রেন্ড ছিল মিম, ওই মেয়েকে ও ফেসবুকে লাইভে আইসা প্রস্টিটিউট বইলা গালি দিছে। প্রস্টিটিউট বইলা ওই মেয়েকে গালি দিছে, ও নাকি আবার নারীবাদী করে। ও রেডিও শো করতো, রেডিও শোতে লাইভে আমি প্রশ্ন করছি। আমি আমি শেষ করি, আমি শেষ করি। গতকালকে হ্যাঁ, আমার একটা বন্ধু বলছে বিভিন্ন মানুষের সাথে ওর অশ্লীল ভিডিও আছে। আমাকে দেশের বাইরে থেকে বন্ধু বান্ধব ফোন দিছে, ওরা ওরা মানে পাটপার এবং হচ্ছে নারী লোভী। এই টাকা দিয়ে সে নারীদের কাছে গিয়ে গিয়ে যৌনতা করতেন, এমন ইয়ে পাইছি। এটা হয়তো আপনাকে বলছে, বাট আমি এই অ্যাঙ্গেলটা পাই নাই, so আমি এটা এটা নিয়ে আমার মন্তব্য করাটা আসলে উচিত হবে না। তো যেটা হয়েছে ওর, আচ্ছা তারপরের কাহিনীটা বলি। তারপর ওর যে মামার যে ছবি, ও এটা অস্বীকার করুক, ও ওই নাজমুল, মানে আমি নজরুল, সরি নজরুলের কথা বলি, নজরুল ওর মামা না। ওই ওই বাসাটা ওদের বাসা ছিল না। ও এটা অস্বীকার করুক। আপনার যে ভিডিও একটা আছে, সেই ভিডিওতে দেখলাম যে ওরা আটকাইছিল, ওর মামা পাশে ছিল। ওর মা তো আরো বড় বাটপার, ওর মা তো আরো বড় বাটপার। অফিসে কি করতো না করতো সেটারও প্রমাণ আছে। ইনকাম ট্যাক্সের অফিসে কি করছে না করছে, মানে আল্লাহ তাআলা সেই মানুষদেরকে হেদায়েত দান করুক যাদেরকে সে ক্ষতি করে আসছে। এটার জন্য সে যদি মামলা করতে চায়, ওই মাহবুবুর রহমান আরমানের মাকে বলেন আমার নামে মামলা করতে। সে ইনকাম ট্যাক্সের অফিসে বৈশা যেই আকাম করছে মানুষদের সাথে, হ্যাঁ, প্রচুর আকাম করছে। তার যে সিনিয়র ছিল সে সিনিয়রের নাম ভাঙায়। এখন সিনিয়র যুক্ত ছিল কি ছিল না সেটা তো সিনিয়র জানে, বাট নাম ভাঙ্গায় খাইছে। সেই সিনিয়র পাঠাইছে অডিটের নাম কইরা, এত টাকা দাও নয়তো ঝামেলা হবে, এত টাকা দাও নয়তো ঝামেলা হবে, এত টাকা দাও নয়তো ঝামেলা হবে। এই প্রমাণ আছে আমার কাছে, চাইলে আমি সেই প্রমাণগুলো নিয়ে হাজির হইতে রাজি আছি। এই হচ্ছে তার মার কাহিনী। তো যেই মহিলা এরকম টাউট বাটপারি করে টাকা পয়সা কামাইছে, সেই মহিলার ছেলে এরকম টাউট বাটপার করে টাকা পয়সা কামাবে না, এটা তো হইতেই পারে না। সে বলে তার ছেলে ধোয়া দুধে তুলসী পাতা। 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত কতবার এই মহিলা তার ছেলের জন্য গিয়ে বিভিন্ন পুলিশের পায়ে ধরে মাপ চাইছে। 2017 সালেও সে এডিসি নাজমুলের পায়ে ধরে পড়া ছিল তার ছেলেকে মাফ করে দেওয়ার জন্য। এটা তো মিথ্যা না। হ্যাঁ, নাজমুল সুমন সাহেব ভালো করে থাকতে পারেন, খারাপও করে থাকতে পারেন। একটা মানুষ যে আমি যে বলবো যে নাজমুল সুমন সাহেব পুরাটা খারাপ, আমি তার পুরাটা খারাপ দেখি না, কিন্তু আমি তার খারাপ জিনিসটা দেখছি। কি খারাপ জিনিস? সে মাহবুবুর রহমান আরমানের মতো কিছু কীট পতঙ্গকে
সে হচ্ছে শেল্টার দিত। হ্যাঁ, সে এসব কীট পতঙ্গদেরকে শেল্টার দিত। আবার কিছু রিয়েল ভিকটিম তার কাছে খুব সাপোর্ট পাইছে, এটাও সত্য। কিছু রিয়েল ভিকটিম নাজমুল সুমনের কাছে ভালো সাপোর্ট পাইছে, কিন্তু এদের মতো টাউট বাটপাররাও নাজমুল সুমনের কন্টাক্টে ছিল। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আমি মামলা করছি, সেই মামলাতে এডিসি নাজমুল সুমন তাদেরকে বইলা ইনফ্লুয়েন্স করে আমারটাতে নেগেটিভ রিপোর্ট দিয়ে দিছে। অথচ একই দিন, একই গ্রুপ, একই সময়ে চট্টগ্রামের তাসনুবা, হ্যাঁ, গার্লস প্রায়োরিটির অ্যাডমিন তাসনুবা, সে তাসনুবার আইডি হ্যাক করছে। সেই তাসনুবাকে সবার আগে আমি ইনফর্ম করছি যে আজকে তোমার আইডিটা হ্যাক হয়েছে। সেই তাসনুবা আনোয়ারকে আমি প্রমাণ দিছি মামলাতে, তার মামলাতে প্রমাণ হিসেবে সাবমিট করার জন্য। কারণ একই দিনের মামলা, কারণ আমি সেই হ্যাকারদের একটাকে ধরছিলাম মোহাম্মদপুর, তার ফেসবুকের ফুল ডাটা আমরা নিছি, সেই ডাটা তাসনুবা আনোয়ারকে প্রোভাইড করছি যে এই নাও তোমার প্রমাণ হিসেবে তুমি কাজে লাগাতে পারবা। সেই মামলাতে রায় কিছুদিনের মধ্যে হয়ে যাবে হয়তো। তো মানে একই দিনের হ্যাকিং, একই চ্যাট হিস্ট্রি, আমার মামলাতে নেগেটিভ আসছে, তাসনুবা আনোয়ারের মামলাতে পজিটিভ আসছে। এটাকে আপনারা কি বলবেন? একই দিনের একই চ্যাট, একই গ্রুপ চ্যাট, একই সময়, হয়তো 4-5 মিনিটের এদিক সেদিক, সেখানে আমার মামলাতে নেগেটিভ আসছে, তাসনুবা আনোয়ারের মামলাতে মোটামুটি প্রায় রায় হয়ে যাবে। ওখানে একটা আপোষ হয়েছে, তো এই কারণে মামলা ডরমেন্ট হয়ে আছে, কিন্তু একই দিনে হ্যাক হয়েছে, প্রমাণপত্র সবই আছে। তাহলে আমারটাতে কিভাবে নেগেটিভ আসে? এই নেগেটিভ রিপোর্টটা দেওয়া হয়েছে নাজমুল সুমন সাহেব। এই টোটাল নেগেটিভ রিপোর্টটা নাজমুল সুমন সাহেব দিছে। কারণ নাজমুল সুমন সাহেব এক সময় আমার পিছনে এমন ভাবে বাজে ভাবে লাগছে, আমি ওনার অফিসে বসে সরাসরি বলছি যে ভাই আমার সম্পর্কে যদি কোনো রিপোর্ট পান আমাকে বলবেন, আমাকে খোঁজার দরকার নেই, আমি আপনার অফিসে সরাসরি চলে আসবো। উনি প্রায় 50 থেকে 60টা জিডি করাইছিলেন আমাকে, আমার এগেনস্টে বিভিন্ন জনকে দিয়ে। আমি এগুলো কারণ কি, আমি তার কাজে বাধা হয়ে দাঁড়াইতেছিলাম। সে বিভিন্ন ভাবে সে তো নিজে করে নাই, সে আরেকজনকে দিয়ে, যেমন আরমানকে দিয়ে, তারপর আরো অনেকজনকে দিয়ে সে হচ্ছে জিডি করাইছে। তো আলটিমেটলি কি হয়েছে, আমার ভিতরে 2 নম্বরে কোনো কিছু তারা তখন পায় নাই। পাইলে তোরে ভাই কাউন্টার টেরিজম আমাকে তো ছাইরা কথা বলতো না। হ্যাঁ, ও যেরকম বলতেছে যে ওরা হইতেছে কুত্তা পিটাইছিল নাকি, সত্য মিথ্যা আল্লাহ মালুম। ও বলতেছিল ওরা নাকি কুত্তা পিটাইছে নাজমুল সাহেব, এই কারণে নাকি সে নাজমুল সাহেবকে খুঁজতেছে। তোমার আদরের মানুষ যদি তোমাকে যদি মাইরা থাকে, হ্যাঁ, তাহলে এর থেকে বড় কুত্তা কপাল তো আর কারো হইতে পারে না। তুমি যে পোস্ট করো যে আমি একজন অফিসারকে খুঁজতেছি নাজমুল সুমন, হ্যাঁ, তারপর ওই যে ইশতিয়াক ভাইয়ের নাম নিছিল, ইশতিয়াক ভাই, তারপর হইতেছে ওই যে ইয়ে ভাই, এএসআই, আমি নামটা ভুলে গেছি, তো ওনাদের যে নাম নিছিল এদেরকে খুঁজতেছে। হ্যাঁ, তো এরাই যদি, ইশতিয়াক ভাইয়ের কথা আমি বাদ দিলাম, নাজমুল ভাই, তোমার এত আদরের পেয়ারের নাজমুল ভাই, যার সাথে প্রতিদিন সকালবেলা উঠা চা খাইবার জন্য হচ্ছে ফেসবুকে কমেন্ট করতা, পোস্ট করতা, চলে আসো আমার অফিসে, আমার অফিসের দরজা তোমার জন্য সবসময় খোলা, সেই নাজমুল সুমন যদি তোমার কুত্তা পিটাইতে পারে তোমার ভাষ্য মতো, হ্যাঁ, তোমার ভাষ্য মতে নাজমুল সুমন যদি তোমার কুত্তা পিটাইতে পারে, সত্য মিথ্যা আল্লাহ মালুম, আমি জানি না, তো এর থেকে তো কুত্তা কপাল আর হইতে পারে না। এইভাবেই হচ্ছে সবকিছু শুরু। আর আমার নামে একটা সাইবার মামলা যেটা বলছে, হ্যাঁ সত্য, 527/19, ওইটাতে একটা সাইবার মামলা আছে। ওখানে 3টা অভিযোগ ছিল, 3টা অভিযোগের 2টা অভিযোগ তো পাই নাই খুঁজা, কাউন্টার মানে পুলিশ সিআইডি সোহেল ভাই, 3টা অভিযোগের মধ্যে 2টা অভিযোগ তো পাই নাই, একটা অভিযোগ পাইছে। হ্যাঁ, তো এটা পাইতেই পারে, এটা আহামরি কিছু না। আপনি তো ক্লিয়ার করবেন, আমি কি আপনাদের এই বিষয়টা জানতাম? আপনি তো আমাকে বলছেন যে না 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 না, আপনি এই বিষয়টা জানতেন না, আপনি এই বিষয়টা জানতেন না, আপনি এই বিষয়টা জানতেন না, আপনি শুধু জানতেন এই টাকা পয়সার লেনদেন। এটা তো এখন আসতেছে, আস্তে আস্তে এই জিনিসটা এখন আসতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে ওর কুত্তা কপাল। 2012 সাল থেকে 2015, 16, 17 পর্যন্ত কত জনের পায়ে ধরছে ওর মা। ওর মাই তো ভালো না, ওর মাই তো হইতেছে দুর্নীতিগ্রস্ত মানুষ, খারাপ কাজ করে করে অভ্যস্ত। তো সে হচ্ছে খারাপ কাজ বলতে আমি বলতেছি না যে ওইরকম খারাপ কাজ, হ্যাঁ, ওই এর থেকে টাকা পয়সা মারা, ওর থেকে টাকা পয়সা মারা, ফ্যামিলি থেকে হইতেছে শিক্ষা গ্রহণ করছে, এই কারণে হচ্ছে সে মানুষের টাকা পয়সা মেরে বেড়ায়। আজ পর্যন্ত দেখা প্রমাণ যে সে কারো টাকা, এই বলবে যে হ্যাঁ টাকা তো দিছি, হ্যাঁ, কাকে দিছে? জাকিয়াকে দিছে। জাকিয়া একজন ইনফ্লুয়েন্সার, একটা বিশাল বড় নারী গ্রুপের অ্যাডমিন। ওর টাকা মায়েরাকে খেতে পারবে, ওকে টিকতে পারবে, তখন এই গ্রুপের মধ্যে ওর টাকা ওকে দিয়ে দিছে। আর কারো টাকা আজ পর্যন্ত দিছে সাবমিয়াল, সাইকা, নিশি, তানভীর, হায়দার, তুষার, এদের টাকা দিছে, এটার প্রমাণ দিক। তখনই প্রমাণ দিতে পারেনি, এখন কি প্রমাণ দেবে?
বাদ দিলাম সব, এই যে তুমি যে লসের কথা বলতেছো, লসের কথা বলতেছো, আপনি ক্লিয়ার করবেন যে ও কিভাবে টাকা নিত মানুষের থেকে, এটা আমার ও কাছে টাকা নিছে কিভাবে? ও টাকা নেয় যে আমি ওই যে ওর বউ তো ব্যবসা করতো, কাপড়ের ব্যবসা করতো, লাইভে টিকটকে, ইনস্টাগ্রামে, ফেসবুকে লাইভ করতো। তো আমি পিছনের কাহিনীটা বলি কিভাবে টাকা নিছে। ওর বউয়ের ভাষ্য মতে এইগুলো কাপড় ওরা বানাইতো। হ্যাঁ, ওই জুটের কাপড় কিনা জুটের কাপড় অনেকে বুঝবে না, সেটা হচ্ছে গার্মেন্টস থেকে লটের মাল যেগুলো আছে, রিজেক্টেড কাপড়, সেই কাপড়গুলো কিনা ওরা এগুলো বিক্রি করতো, বিক্রি করে এগুলোকে সেলাই করে কাপড় বানায় বিক্রি করতো। আচ্ছা, ওইটাই পরে পরে ওর বউ লাইভ করতো, এগুলো সেল হইতো। তো এটা দেখা ও তার ফেসবুক প্রোফাইলে ঢুকলে তো দেখবেন বিশাল বড় বড় কিছু, বিশাল বড় বড় পোস্ট, এবং বিশাল বড় নেতা। আইডি ঠিক করার নামে, ব্লু বেস ভেরিফাই করার নামে কতজনের কাছ থেকে টাকা নিছে। হ্যাঁ, মাহবুবুর রহমান আরান লেখা সার্চ করেন, দেখেন কতজনের কাছ থেকে টাকা নিছে, কারো টাকা দেয়নি। কাজই তো করতে পারে না, ও কিসের মানে সাইবার এক্সপার্ট। হ্যাঁ, ওর নামে তো অভিযোগের অভাব নাই। ও বলুক, ওর ফেসবুক আইডিটা মানে ওপেন কইরা, কমেন্ট সেকশনটা ওপেন কইরা শুধু একটা পোস্ট করুক, আনব্লক কইরা, সবাইরে আনব্লক করে, ওর ফেসবুকে যতজন মানুষ আছে সবাই। সমস্যা ছিল ফয়সাল ভাই, এই সবার টাকা এইগুলো তোলার বুদ্ধি কি সেটা বলুন। ও না, আমি একটু শেষ করি। ও সবার ব্লক লিস্ট আনব্লক কইরা ফেসবুকে লাইভে আইসা বলুক যে কে আমার কাছে কত টাকা পান, প্রমাণ সহ দেখান। হ্যাঁ, দেখবেন মানুষ পাগল হয়ে যাবে মানুষ। আচ্ছা, এবার আসি কিভাবে টাকাটা নিত। ওই যে কাপড়, সে পোস্ট দিছে যে আমার কাপড়ের ব্যবসার জন্য ইনভেস্টর লাগবে, টাকা লাগবে। তো তার বউ তো ফেসবুক সুন্দরী, তার বউয়ের চেহারা দেখা ওই যে ঠাকুরগাঁয়ের আপু তো হইতাছে সরাসরি বলছে যে আমি তোর বউরে দেখা টাকা দিছি 19 লাখ টাকা। তো যাক, এইভাবে ওরে তো আর কেউ টাকা দেয় নাই, টাকা দিছে ওর বউরে দেখা টাকা দিছে। অনেকের সাথে ডিট করছে, অনেকের সাথে ডিট করে নাই। ভাই, আমি কিছু মানুষ পাইছি ভাই, খুবই বাজে অবস্থা তাদের। কিরকম বাজে অবস্থা? পাবনাতে একজন ইমাম সাহেব আছেন, পাবনা দরিদ্র একটা অঞ্চল, তার মধ্যে দরিদ্র একটা গ্রামের একটা ইমাম সাহেব হালাল ব্যবসার জন্য 50,000 টাকা ওর হাতে দিছে ভাই। যেদিন থেকে দিছে তারপর থেকে হয়তো 1 মাস 2 মাস দিলেও দিতে পারে, এখনো পর্যন্ত ভাই ওনার টাকাটা দেয় নাই, আর মূল টাকাটা পর্যন্ত দেয় নাই। ইমাম সাহেবের কি বদদুয়া লাগবে না? সে তো আল্লাহ বিল্লাহ করে, ওর তো আল্লাহ বিল্লাহর তো ডর নাই। হ্যাঁ, ওই বেটা তো মসজিদের ইমাম, তো ওই বেটার তো একটা হায়ের তো একটা ব্যাপার আছে। আচ্ছা, এই যে ফারজানা নীল আপু, ওনার তো সংসারে তো অবস্থা তো খুব বাজে সিচুয়েশন। হ্যাঁ, উনি সিঙ্গেল মাদার, ওনার কাছ থেকে টাকা নিচ্ছে। তো এগুলো কি হাই লাগে না? হ্যাঁ, সে বলতেছে লাভের টাকা লাভ দেখাইছে। ভাই, আমার কাছে প্রমাণ আছে ও কিভাবে লাভ দিত। MLM পঞ্জি স্কিম যারা বুঝে একটু গুগল করে সার্চ দেবেন যে পঞ্জি স্কিম কি। একজনের টাকা একজনকে দিয়া দিয়া একটা সময় গিয়া এই ব্যবসাতে লস দেখানো, এটাকে বলে পঞ্জি স্কিম। তো সে কি করতো, আজকে 10 জনের কাছ থেকে টাকা নিছে, সাপোজ 10 জনের কাছ থেকে 10,000 টাকা করে 1 লাখ টাকা নিছে। তো সে কি করতো, ওই যে আগের মানে এই 10 জনের আগে যাদের কাছ থেকে টাকা নিছে তাদেরকে এই 10 লাখ টাকা থেকে 10,000, 5,000, 15,000 টাকা করে দিয়া বলতো যে এটা গত মাসে আমার খুব প্রফিট হয়েছে। কারণ যেদিনই বলছে খুব প্রফিট হয়েছে ওই মাসে আসলে ওর বড় বড় ইনভেস্টর গেছে। হ্যাঁ, তাদের টাকা দিয়া বাকি টাকা ও খেয়ে ফেলছে, আর আগের টাকা তো আছেই। আবার নতুন করে ইনভেস্টর নিচে এদেরকে দিয়া দিয়া করে দিছে। তো এইভাবে কোনো ইনভেস্টর 3-4 মাস পরে আর কোনো টাকা পয়সা পায় নাই। 3-4 মাস পর পর আর কোনো টাকা পয়সা পায় নাই, কারণ ওরে তো নতুন নতুন যারা ইনভেস্টর আসতেছে তাদেরকে তো টাকা দিতে হবে। এইভাবে কইরা সে হচ্ছে মনে করেন যে একটা সার্টেন টাইমে তো নতুন ইনভেস্টর আসা বন্ধ। ওই যে পোস্ট করছিল যে আমার ইনভেস্টর আসা বন্ধ, নতুন ইনভেস্টর আসবে কেন? আগের ইনভেস্টরের টাকা কই? ইনভেস্টর আসা বন্ধ দেখেই ও আর কাউকে টাকা পয়সা দিতে পারতেছে না, কারণ ও তো সব টাকা মানে সিস্টেম করে ফেলছে। ও লস দেখায়। তো ভাই, তোর ব্যবসা, সবারই ব্যবসাতে ভাই লাভ লস আছে। তোর ব্যবসাতে তুই কিভাবে লস পাইছো সেটা তো জানার অধিকার তো ইনভেস্টরদের আছে। তুমি তাহলে কিভাবে লস পাইছো? ও উত্তর দিছে কি, আমার লস কিভাবে হয়েছে সেটা কি আপনার কি দেখার দরকার আছে? দেখার অবশ্যই দরকার আছে। তুমি তাদের কাছ থেকে টাকা পয়সা নিছো, তুমি তাদেরকে দেখাইতে হবে তুমি কিভাবে। সেটা তো বিষয় না, কথা হচ্ছে টাকা নিছিস তুই টাকা ফেরত দিবি।
তোর ব্যবসার লস হবে না লাভ হবে, তুই কিডনি বেচে তুই টাকা দিবে, তোর বাবার না, কিডনি, তোর মায়ের ও কিডনি, তোর লস খাইছে কিভাবে, ও লস খাইছে কিভাবে সেটা ও ইনভেস্টরদেরকে দেখাবে না, বলবে না যে ভাই আমার এই কারণে লস হয়েছে। না না, হ্যাঁ ওর লসই খাইছে। আমার কাছে তথ্য ভাই, আছে, ওর তো ব্যবসায় ছিল না, বিক্রি করতো। ওর তো ভাই ব্যবসায় ছিল না। কাঠাউতে খোঁজ নিয়ে দেখেন, স্ট্রিট ফার্স্টে খোঁজ নিয়ে দেখেন, ওর আয় ব্যয়ের হিসাবটা তো আপনি তো মূলত ওখান থেকেই পাবেন রে ভাই। ওর তো মাল ডেলিভারি হইতো, হাতে হাতে তো ডেলিভারি হইতো না, ওইখান থেকে তো টান দিলে তো পাওয়া যায়, যেই টাকা সার্কুলেট হচ্ছিল ওই টাকায় ওর ব্যবসাতে ঢুকতেছিল, আর বাকি যেই টাকা ও মেরে খাইছে ওই টাকা সব মেরে ফেলছে। এই কারণে ভাই ও কারো টাকা দিতে পারতেছে না, একমাত্র জাকিয়ার টাকাটা ছাড়া আর কারো টাকা সে দেয় নাই। প্রমাণ দেখা কারো কাউকে সে টাকা দিছে, বা ওর মা টাকা দেখ, ও 1 বছর ধরে, ওর মা প্রায় 1.5 বছর ধরে হইতাছে মানে মেয়েদেরকে টাকা মানে বলতেছে যে আমি টাকা দেবো টাকা দেবো টাকা দেবো, এখনো পর্যন্ত কাউকে টাকা দেয় নাই। এই কারণেই তো হইতাছে কি মামলা করছে। আপনারা যারা ওকে টাকা পাবেন আমার সাথে যোগাযোগ মেহনাজকে, করবেন, শোনেন, মেহনাজকে আমি আপনার আমি টাকা শেষ করি। মেহনাজকে ইনবক্স করছে, মেহনাজ আপুকে, এটা আমার সাথে কানেক্ট হওয়ার আগে, যে ওই গ্রুপ চ্যাট গুলোতে কি কি হইতাছে আমাকে যদি বলেন আপনাকে আমি পুরো টাকা দিয়ে দেব। কত বড় কুত্তার বাচ্চা চিন্তা করেন, ওই গ্রুপে কি কি হইতাছে, কে কি কথাবার্তা বলতেছে সেটা আমাদেরকে বলেন, বললে আপনাকে টাকা দিয়ে দেব। সেই মেহনাজ আপু থেকে ওই মেয়েদের যে কমিউনিটির যে গ্রুপটা যে করছিল তারা, ওখানে যা কিছু ছিল সব হচ্ছে গিয়ে বলে দিছে। কই মেহনাজ আপু টাকা পাইছে? মানুষের ক্ষতি যে করে তার কোনোদিন লাভ হয় না। এরপর ধরছে আরেকজনকে ধইরা এই কাজ করছে, সেও এখনো পর্যন্ত টাকা পায় নাই, সেও বিভিন্ন জায়গাতে কমেন্ট করে বেড়াইতেছে। আমি সেই মেয়েটাকে ধরছি, সেই মেয়ে তো এখনো তো টাকা পায়নি, বলুক সেই মেয়ে টাকা পাইছে। মানে ও বক্তব্যদেরকে এইভাবে বলে যে তুমি যদি ওইখানে কি কি আলাপ আলোচনা হইতেছে সেটা আমাদেরকে বলো, আমি তোমার টাকা পুরোটা দিয়ে দেবো, হয়তো ও তো 5-10 হাজার টাকা। কারো টাকা তুলতেও দিল না, এ হচ্ছে আরেক শয়তান। আরেক শয়তান, হ্যাঁ। তো যার রক্ততে দুর্নীতি, যার রক্ততে বাটপারি চিটারি, সে মানুষ কিভাবে হয় বলেন? ওর মা সম্পর্কে ইনকাম ট্যাক্স বা ওর আয়কর অফিসের ওরা তদন্ত করুক, তদন্ত করে দেখুক যে আমার কথা সত্য না মিথ্যা। আমি তো প্রমাণ দিতে পারবো, আমি আপনাকে বলতেছি যে আরো যে সাংবাদিক আছে, ফাইন্যান্সিয়াল যে সাংবাদিক আছে, আপনার বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলেন যে এই অ্যাঙ্গেল হচ্ছে তদন্ত করার জন্য। ওই মহিলা আপনাকে যদি এই যে জুতা পেটা করতে গেছিল, হ্যাঁ, ওই মহিলাকেও এবার হইতেছে আইনের আওতায় আনার ব্যবস্থা করেন। তাদেরকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে বলেন যে তদন্ত করার জন্য, যে এই মহিলা মানে কি কি করছে চাকরিতে থাকাকালীন কি কি করছে এটা তদন্ত করুক। তদন্ত করলে পেয়ে যাবে যে কি করছে না করছে। একটা প্রমাণ তো আমি দিতে পারবো, ভিকটিম সে এখন রাজি আছে এই বিষয়ে কথা বলার জন্য, ওপেনলি এসে কথা বলতে সে রাজি আছে। অস্বীকার করতে পারবে সে? পারবে না। আচ্ছা আমি একটা কথা বলি, শোনেন, একটা মা, সে খারাপ হোক ভালো হোক সেটা বিষয় না, তাই না? আমি তার মায়ের হাত দিতে পারি, একটা মহিলার হাত তো আমি হাত দিতে পারি না। মা খারাপ, ওই শোনেন মহিলার ভাই, হাত পরে দিব। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়, হ্যাঁ। মা যদি খারাপ থাইকা যদি ভালো হয়ে যায় সেই সন্তানকেও ভালো করতে পারে। কিন্তু এই মা তো খারাপ, মানে আপনি কাকে রেসপেক্ট দিচ্ছেন? মানে ও তো, এই মহিলাও হয়তো জন্ম নিছে খারাপ হইয়া, হ্যাঁ, মানে তারও হয়তো প্রিভিয়াসলি হিস্ট্রি দেখলে দেখবে যে সেও খারাপ, তা না হলে এত বড় খারাপ হয় কিভাবে? এই মহিলা খারাপগিরি করছে, আপনার ওই অফিসে হইতেছে এসব কেলেঙ্কারি করে বেড়াইছে, সিনিয়রের নাম করে টাকা পয়সা তুলছে। এখন সিনিয়র ইনভলভ আছে কি নাই সেটা তো হচ্ছে তার অফিস বুঝবে। প্রমাণ আমার হাতে আছে, কবে লাগবে অফিস আমাকে যদি কল করে আমি সেই প্রমাণগুলো তার হাতে দিয়ে আসবো। ভিকটিম দুইজনের নাম আছে, আমি দুজনের নাম দিয়ে আসবো, সেই ফাইলগুলো দেখলেই হইতেছে তাদের মাথা গরম হয়ে যাবে যে ঘটনা তো সত্য। এটা তো মাত্র দুইজন, তার চাকরি জীবনে কি আরো কি কোনো ভিকটিম নাই? সে কি মাত্র দুইজনের থেকে কি যা খাওয়ার খাইছে? আরো ভিকটিম অবশ্যই আছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমি বলি, এই টাকাগুলো নিয়ে আসলে কি করছে মাহবুবুর রহমান আরমান? এই টাকাগুলো নিয়ে কি করছে? মেয়ের পিছনে উড়াইছে, মেয়েদের পিছনে উড়াইতেছে, এটা নিঃসন্দেহে। আর ওর প্ল্যান হচ্ছে ও ইউরোপে চলে যাবে। ইউরোপে চলে গেলে ভাই ভালো টাকা একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, হ্যাঁ, ব্যবসায় সমত ব্যবসার ইনভেস্টমেন্ট দেখাবে আর কি। তো ব্যবসায়িক ইনভেস্টমেন্ট দেখাইতে গেলে ভাই ভালো টাকা দেখাইতে হয়, এটা যারা এগুলো নিয়ে কাজ করে তারা সবাই জানে। তো যার কারণে ও চায় না যে ওর নামে কোনো মামলা হোক, ফ্রডুলেন্টের মামলা হোক।
তো যে কোনো ভাবেই হোক ও আপোষ করতে চায় সবগুলোতেই। এই কারণে সবাইকে বলবো যে আপনারা মামলা করেন, টাকা পাবেন। একদিন 2 দিন সময় তো অপেক্ষা করতেছেন। হ্যাঁ, মামলা করেন, মামলা করলে টাকা পাবেন। কিভাবে টাকা পাবেন এইটা ও বলবে যে আপনি মামলা করেন, বছরের পর বছর ঝুলবে। ভাই, মামলা করার পর বড়জোর হয়তো 10-15 হাজার টাকার খরচ যাবে। মামলা করেন, ওর মা কি ওর কি জেল খাটতে দেবে? ওই যে ঠাকুর কথা আপোষ করে নিয়ে আসছে, আপনাদের তো অ্যামাউন্ট ছোট ছোট, আপনাদেরকে আপোষে নিয়ে আসবে ওর মা ছোটায়া। ওর মা কি ওরা জেলে খাটতে দেবে নাকি? মামলা করতে হবে, টাকা তুলতে হলে মামলা করতে হবে, টাকা তুলতে হলে মামলা করতে হবে। যাদের থেকে টাকা নিছে তারা আমার সাথে যোগাযোগ করেন, মামলার ব্যবস্থা আমি করতেছি। ঠিক আছে, আপনারা অল্প খরচ হবে, অল্প খরচের মধ্যে আমি মামলা করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো অপহরণের খরচ করেন, আমি ব্যবস্থা করতেছি। অপহরণের মামলাটা কেন নেয় নাই? অপহরণের মামলাটা কেন নেয় নাই সেটা আরেকবার বলে দেই। ওই ছাত্রলীগের পোলাপাইন আমার আব্বার অফিসে, যেহেতু রাস্তার এই পার আর ওই পার, আমার আব্বার অফিসে থ্রেড দিয়ে আসে, যার কারণে আমার আব্বা ওই সিনিয়রদের সাথে কথা বলার পর আর মামলাতে আগায় নাই। শুধুমাত্র এই মোবাইল যে নিয়ে গেছে সেই মোবাইলের একটা জিডি সবুজবাগ থানাতে করা আছে। কেন তদন্ত করেন ওই পুলিশ জানে, কারণ তখন তো পুলিশদের সাথে ওর অহরম দহরম সম্পর্ক। হ্যাঁ, বিভিন্ন পুলিশকে বিভিন্ন রকম কাজ কাম দেয়, হতে পারে। তো এইভাবেই সেটেলমেন্ট করে আর কি, কারণ ওর কাজই তো দালালি করা, সেটেলমেন্ট করা। ও ও ওর ভাই এই দালালি কইরা কতজন মানুষের যে, ইনফ্যাক্ট ও ওর সাথের কলিগদেরকেও ছাড়ে নাই। আমিনুল যে ছেলেটা, এরে পর্যন্ত লাইভে একটা গালিগালাজ। তারপর ওর সাথে হাসিনা খাতুন একটা মেয়ে ছিল, ওর সংসার চলে না, গরিব একটা মেয়ে। হ্যাঁ, তো ভালো বংশের মেয়ে, কিন্তু অবস্থার জন্য তখন একটু খারাপ কন্ডিশনে ছিল আর কি। সেই মেয়ের মাত্র 2,000 টাকা বাচ্চা চিকিৎসা করাবে, সেই টাকাটা দিতে পারে নাই। ভালো কথা, ইফাত আপুর টাকা নেওয়ার কাহিনী তো আরো মারাত্মক। এইটাও সবার শোনা দরকার। ও কি করে, ইফাত আপু ফেসবুকে পোস্ট দিছে যে আমার এই এই কাহিনী, আমার কিছু স্বর্ণ অলংকার খোয়া গেছে কুরিয়ার সার্ভিসের থ্রুতে, তো এটা নিয়ে কাজ কমপ্লেন করতে যাচ্ছি, আমার ইমিডিয়েট অ্যাকশন দরকার। মাহবুবুর রহমান আরমান সেই ইফাত আপুকে নক দিছে। ইফাত আপুকে এটা একটু বলে দেই, ইফাত আপু আপনার ফেসবুকে ওনার বোন কাজ করে, হ্যাঁ, একটা গার্লস গ্রুপে কাজ করে একটা পেজ নিয়ে। তো সেখানে ও বলে যে আমার মা ভক্তাধিকারে আছে, আপনি আমাকে আপনার ডিটেলসটা দেন, আমি কমপ্লেন দিয়ে এটা রিকভারের ব্যবস্থা করে দিই। সেই ইফাত আপুর সাথে কন্ট্যাক্ট করে ওর মাকে ভক্তাধিকারের নাম কইরা ভক্তাধিকার অফিস পর্যন্ত ইফাত আপুকে নিয়ে যায়। ইফাত আপু ভক্তাধিকার অফিসে যাওয়ার পর সে বলে যে আমার আম্মা তো বের হয়ে গেছে একটু আগে ওই ভিজিলেন্স টিমের সাথে, তো আজকে তো আর দেখা হইতেছে না, আপনি চলে যান, সমস্যা নেই, আপনার অভিযোগ হয়ে গেছে। সেই ইফাত আপুর অভিযোগ কিন্তু মাহবুবুর রহমান আরমানের অ্যাকাউন্ট দিয়ে ওপেন করা। ভক্তাধিকার থেকে এই কাগজ কিন্তু আমার কাছে আছে, যখন এটা করবে আমি এটা প্রোভাইড করব। ভক্তাধিকারে মাহবুবুর রহমান আরমান ইফাত আপুর ওই ডকুমেন্ট দিয়া ওই স্বর্ণের অলংকারের যে দোকানদার আছে মিরপুরের, ওনাদের নামে কমপ্লেন দিছে। ওনাদের নামে কমপ্লেন দেওয়ার পর এখানে তারা কম্পেনসেশন দিয়ে দিছে। এই কম্পেনসেশন মাহবুবুর রহমান আরমান ও নিজে গিয়ে তুলে নিয়ে আসছে, যে উনি তো আমাকে পাঠাইছে, আপনি তো জানেনই। ওই কম্পেনসেশনের পুরা টাকা তাদের কাছ থেকে তুলে সে নিয়ে আসছে। ইফাত আপুকে সেই টাকাটা আর দেয় নাই। সেই টাকাটা যখন চাইছে তখন বলে যে আপু আমার তো পারিবারিক সমস্যা হয়েছে, এই কারণে আমি টাকাটা ভেঙে ফেলছি, আপনাকে আমি এখন দিতে পারতেছি না। কত টাকা? তখনকার অ্যামাউন্টটা ছিল ওখান থেকে 1,65,000 মতো, সম্ভবত 1,65,000 টাকা। আর কিছু ধার দেনা করছিল ওনার কাছ থেকে, ওনার ওই যে পরিবারের সমস্যা হচ্ছে তার বউয়ের সাথে, এই বলে টোটাল 3.5 লাখ টাকা, মানে ওই টাকা দোকানের টাকা আর যেই টাকা নিছে ধার দেনা কইরা, হ্যাঁ, এই টোটাল টাকা মিলা হচ্ছে আপনার 3.5 লাখ টাকার মতো। সে এই টাকা যখন চাইছে তখন তাকে বলে যে দেখেন আমার তো এইটা ওনার পরিবার একটু সমস্যা চলতেছে, যেমন ওনার আব্বা মাত্র অপারেশন হয়েছে, বাচ্চাটা কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, খুব সিরিয়াস টাইপের অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ, এই বাচ্চার কিন্তু ট্রিটমেন্ট এখনো চলতেছে।
এই বাচ্চার ট্রিটমেন্ট এখনো চলতেছে। তো সেই আপু তো তার বাবা তার বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি ভাই, সে মামলাটা করবে কখন আর সে অভিযোগটা দেবে কখন? তো সে যখন মাহবুবের কাছে বলছে এখন যে তো ফিরে আসছে, এখন কেন করতেছে, এখন তো সে ফিরে আসছে। না না ফ্রি নাস, তার বাবা মাত্র হসপিটাল থেকে আসছে, তার বাচ্চার এখনো ট্রিটমেন্ট চলতেছে ভাই, তার নিজের চাকরি আছে। তো সেই আপু বলল যে ভাই আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ, আমাকে যেভাবে হোক ধার দেনা করে টাকা দেন। হ্যাঁ, তো সে বললো যে আপনাকে আমি একটা লোন করে দিতে পারি। দেখেন কত বড় চিটার বাটপার মাহবুবুর রহমান আরমান, কত বড় চিটারের চিটার, চিন্তা করেন, ওর মার মতো চিটার। ও বলে যে 25,000 টাকা লাগবে, আমি প্রাইভেটলি আপনাকে একটা লোনের ব্যবস্থা করে দিচ্ছি। তো সেই মহিলার তোর ভাই টাকা দরকার, বুঝছেন কাহিনী, বাচ্চা কিন্তু হসপিটালে। হ্যাঁ, মাহবুবুর রহমান আরমান জানে হসপিটালে, সেই মহিলার কাছে ওই মুহূর্তে 25,000 টাকা সে নিছে। সেই 25,000 টাকা নেওয়ার পরে ভাইরে ভাই আরো যে ঘুরানো শুরু করছে। পরবর্তীতে পোস্ট দিছে কি, যে টাকা দিয়া আমার কাছ থেকে লোন নেওয়ার চেষ্টা করছিল ফেক নামে। হ্যাঁ, চিন্তা করেন কত বড় বাটপার মহিলা। টাকার দরকার, টাকার জন্য চাইছে, সেই টাকা লোন দেওয়ার কথা বলে আরো 25,000 টাকা মাইরা দিছে, আরো 25,000 টাকা। এদেরকে আপনি কি বলবেন ভাই? ওর তো জন্ম। টাকা দিচ্ছে, তার পিছনে ঘুরতেছে, মামলা করে না কেন সেটা বলেন। ভাই শোনেন, মামলা কেন করে না? মামলা না করার অনেক কারণ আছে, কারণ সবাই তো ভাই মহিলা। বুঝতে হবে, পুরুষ মানুষ আর টাকার অ্যামাউন্ট যদি বড় হয় তাহলে মামলা করতে সমস্যা নাই, কিন্তু ভাই বাংলাদেশের 90% মানুষের ভিতরে পুলিশ, মামলা, কোর্ট কাচারি নিয়ে একটা টাবু আছে, দ্যাট মিনস একটা ভয় কুসংস্কার আছে। হ্যাঁ, এই কারণে ওই মানুষগুলো মামলা করতে ভয় পায়, থানাতে গিয়ে অভিযোগ করতে ভয় পায়। আর আমাদের পুলিশ এতটা, সবাই না, কিছু কিছু পুলিশ আছে ভাই, যে এইসব বিষয়গুলো নিয়ে হচ্ছে একটা অভিযোগ নিতে চায় না, একটা জিডি করতে চায় না, বলে যে অনলাইনে করেন। ভাই এই জিনিসটার অনলাইনে জিডি হয় না, এই জিনিসগুলো টাকা পয়সা যে হচ্ছে মেরে দিছে, এই জিডিটা ভাই অনলাইনে হয় না, এটা ম্যানুয়ালি গিয়ে দিতে হয়। হ্যাঁ, তো অনেক জায়গাতে এটা মানে খুব ইজি না। ইফাদ আপু থানাতে অভিযোগ দেওয়ার জন্য 3-4 বার ঘুরে আসছে, এই থানা বলে ওই থানাতে যান, ওই থানা বলেন এই থানাতে যান। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমার সাথে যোগাযোগ করতে বলবেন, যারা যারা মামলা করবেন আমার সাথে যোগাযোগ করতে বলবেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর নারী হওয়াতে যেটা হয়েছে, আরেক সংসারের মেয়ে তো, তারা চাইলেই সবকিছু ভাই করতে পারে না, এটাও সত্য, তারা চাইলেই সবকিছু করতে পারে না। হ্যাঁ, এই কারণেই ওর মতো চিটার বাটপার এখনো পর্যন্ত সুযোগ পায়। আর ওর মতো চিটার বাটপারের প্রোফাইল আমি জানি না ঠিক, যারা হচ্ছে গিয়ে ওরা যে তেল মালিশ করে তারা কি জানে কি না যে ও আসলে এই কারণে গ্রেফতার হয়, এই কারণে ওর মানে সবাই ওর পিছনে লেগে থাকে। নইলে ভাই আমারে বলেন, একটা মানুষের পিছনে সবার কি মানে কুত্তায় কামড়াইছে যে একটা মানুষের পিছনে লেগে থাকবে? এই এস এম ফয়জুর রহমান ফয়সাল 2015 সাল থেকে ওর পিছনে লেগে রয়েছে, আমারে কি ভাই কুত্তায় কামড়াইছে? আমি ওর পিছনে কেন লেগে আছি? আপনারা শাস্তি দিতে হবে। দেখেন পরে যে ধরলো শহীদুল খান 18 লাখ টাকার যে নওগাঁর যে মামলা, এটা ও কি করলো, হাসপাতালে গিয়ে ভর্তি হলো। তার মানে কি ও ওটা দিয়ে সে আসলে জামিন নিছে যে আমি অসুস্থ। এরা কতটা বাটপার, এরা তো হচ্ছে বর্ষা চৌধুরী, এ মাহবুব, ঈশা গুপ্তা, ওর মা বাবা, এগুলো সব এক সিরিয়ালের ঠিক মানে বাটপার। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওর মা পেশাতে মানে দ্যাট মিনস ইনকাম ট্যাক্সের অফিসে অনেক বড় বড় ঘাপলা করছে, প্রমাণ আমার কাছে আছে, ভিকটিম আমার কাছে আছে। কেউ যদি এটা নিয়ে ইনভেস্টিগেট করতে চায় আমার সাথে যোগাযোগ করে সেই ভিকটিমের সাথে সরাসরি কথা বলতে পারবেন। মানে আপনাদের এই বিষয়টা আমি দেখতেছি, আমি সবার সাথে কথা বলে একটা রিপোর্ট করবো। ওর মাহবুবের সবকিছু সাথে জড়ো করতে হবে, এবং যারা যারা মামলা করতে চান, টাকা পান, প্রমাণ সহ আমাকে নাম্বার দেন, আমি সবার সাথে কথা বলবো কেমনে টাকা নিচ্ছি। হ্যাঁ, আমি সবার সাথেই এই বিষয় নিয়ে কথা বলতে চাই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি দেখেন। আর আমি তারপরও সরি যে আপনাকে আসলে এই বিষয়টাতে আমি জড়াইছি, জড়ানোর পর আপনার উপরে এই অ্যাটাকটা হয়েছে। আর এই অ্যাটাকটা কইরাই দেখেন, এই অ্যাটাকটা কইরাই সে হচ্ছে ফেসবুকে আবার অ্যাক্টিভ হয়েছে। হ্যাঁ, মানে সে দেখাইলো যে সে কত বড় একটা ফ্যাডমওয়ালা মানুষ, কিন্তু ও
আমি আবারও বলি, ও পারলে এটা প্রমাণ দেখ ফেসবুকে লাইভে আসা, কারণ ও তো ফেসবুক থেকে তো সবার কাছ থেকে টাকা নিছে ওপেনলি। ও তাহলে ফেসবুকে ওপেনলি, এটা তো আমি তো বারবার বলতেছি, তুই ওপেনলি এসে জানা যে তুই টাকা নিছস, তুই প্রকাশ্যে এসে বল যে আমার এই এই খাতে এই এই টাকা লস হয়েছে, যদি তুই সত্যি হয়ে থাকো। বাংলাদেশে তো আইনের একটা ব্যবস্থা আছে, ও আমার সাথে আমাকে অ্যাটাক করছে, ও আমার উপর হামলা করছে, এর পরবর্তীতে পরিণতি কি হবে সে তো জানে না হয়তো বা, তাই না? মানুষকে যে কোনো মানুষকে অ্যাটাক করাই যেতে পারে, কিন্তু পরবর্তীতে কি হবে সে কি একবার ভাবছে? ঠিক আছে, আমি একজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আমি আপনাদের টাকা তোলার জন্য আমি আপনার কথাতে আমি এখানে আসছি, তাহলে সে আমাকে অ্যাটাক করলো, তার মানে কি সে আরো বিপদ আরো বেশি পড়লো। এবং সবার দায়িত্ব দিচ্ছি, সবার টাকা তুলে দেওয়ার দায়িত্ব আমার। বুঝতে পারছি ভাইয়া, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি এটা নিয়ে কাজ করেন। আর ওই অ্যাঙ্গেলটা যদি নাকি কেউ যদি করতে চায়, ওই অ্যাঙ্গেলটা কাভারেজ যদি কেউ করতে চায়, আমার কাছে আছে তথ্য প্রমাণ, আমার কাছ থেকে তথ্য প্রমাণ নিতে পারবেন। আর আমি আবারও বলি, ধরে নিলাম ও সত্য কথা বলতেছে, মাহবুবুর রহমান আরমান সত্য কথা বলতেছে, তাহলে আমাকে এটা প্রমাণ দেখ তাহলে ওর বউ মিথ্যা কথা বলছে, আমাকে কিডন্যাপ করছে, আমার মোবাইল নিয়ে রেখে দিছে মাহবুবুর রহমান আরমান, টিকটকার, নুসরাত জাহান তৃষার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, ওয়াই হাজবেন্ড, যে কোনো হাজবেন্ডই হোক, হ্যাঁ, যৌবনের জ্বালা এত সহজে যায় না। তো যাক, কিসের আমার মারামারির সময় দুই দিন আগে দুই দিন আগে ওই মেয়ে বলতেছে ভাই এরকম কি কোনো ব্যবস্থা করা যায় না? আপনি আমার কথা শোনেন, টিকটকার তিশা আমার মারামারির সময় যে ভিডিও করছে, টিকটকার তিশা ওখানে উপস্থিত ছিল, ঠিক আছে? ও ও বললে মিথ্যা কথা বলে, ওর কথা যে বিশ্বাস করে ও আরেক বার্তা। কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি আগায় যান। আর যদি কোনো আরো যদি কোনো একটা কোনো তথ্য প্রমাণ লাগে আমাকে জানাবেন। আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, ও যে আপনার আমাকে যে কিডন্যাপ করছিল, আমি আবারও বলি, ও যে আমাকে কিডন্যাপ করছিল, ও যেহেতু ব্রিটিশ সরকারের দোষর, ঠিক আছে, ও যেহেতু আওয়ামী লীগের পোলাপান দিয়ে আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি মামলা করতে পারবেন, আপনি ঢাকায় আসেন, আমি সকল ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, আমি যেটা বলতেছিলাম ভাইয়া, মানে ঘটনাটা যেটা হয়েছে, ও যে আমাকে কিডন্যাপ করছে ভালো কথা, সবুজবাগ থানাতে ছিলাম, ওর মা আমাকে ভাত খাওয়াইছে। ভাই ওর মা আমাকে ভাত খাওয়াবে কেন? এই প্রশ্নটা তো আমি তো করছি উনাকে, উনি কি উত্তর দিতে পারছে যে উনি ওই দিন আমাকে কেন ভাত খাওয়াইছে? এই ভাত খাওয়ানোর আগে, হ্যাঁ, পুলিশ আমাকে ফোন করে বলছে যে আমাকে যে থানাতে উপস্থিত করতে। থানার পুলিশ তো আমাকে ধরে নিয়ে যায় নাই, পুলিশ আমাকে উদ্ধার করছে। আমাকে কোন জায়গা থেকে উদ্ধার করছে সেটা কি সে বলছে কখনো? আমি তো বলি আমি থানাতে ছিলাম, সেদিন সারা রাত পুলিশ আমাকে পাহারা দিছে যাতে করে ওরা আমাকে অ্যাটাক করতে না পারে, আমাকে কিছু করতে না পারে। আমি যে সেই থানাতে গেছিলাম, আমি সেই থানাতে যাওয়ার আগে 6টা ঘন্টা কার বাসাতে আমি ছিলাম, যে আমি ছবি যে পোস্ট করছি সেই ছবিটাতে যে নজরুল দেখা যাচ্ছে, সেই নজরুলটা কি ওর মামা না? আমি ওই বাসাতে কি করতেছিলাম এটার উত্তর কি সে কখনো দিতে পারবে না, কারণ ওর জন্মতে দোষ, ওর সবকিছুতে দোষ। হ্যাঁ, এই কারণে ও পারবে না এগুলোর উত্তর দিতে, ডাইনে বামে কথা বলবে, কিন্তু টু দা পয়েন্টে কথা বলার মতো মানে হ্যাডম যেটাকে বলে আর কি, পুরুষের হ্যাডম, সেই হ্যাডম ওর নাই। হ্যাঁ, এই কারণে এটা বিভিন্ন জায়গাতে চলে যায়, বিভিন্ন মেয়ের কাছে চলে যায়। স্বামীরে বিয়ে করতে চায় জোর করে আইনা, নিপারে বিয়ে করতে চায়, ওর উপরে নাকি মিম, ওর বাসার ভিতরে দরজা খুলে নাকি, মানে ও এতটা সুপুরুষ হয়ে গেছে, ওর উপরে নাকি লাফাইছে যে আমি লাফাইতাছি, আমার সাথে যদি তুমি আমার যৌন ক্ষুধা যদি না মেটাও আমি তোমার মারে ডাক দেবো যে আপনার ছেলে আমার সাথে অনৈতিক কাজ করতেছে। হ্যাঁ, মিম নাকি ওর উপর উঠা লাফাইছে, এটা ওর বউ আমারে বলছে, ও নাকি ওর বউর কাছে বলছে। এটা লাইভে আমি দিয়ে দিছি, আপনারা চাইলে আমার প্রোফাইলে ঢুইকা গিয়া দেখতে পারবেন। হ্যাঁ, মিম নাকি ওর বাসাতে নাকি ওর উপরে গিয়া লাফাইছে। তো মিম ওর উপরে গিয়া লাফাইছে, নুসরাত জাহান তৃষা এ আবার গিয়া হইতেছে ওর কোলে মাথা রেখে গিয়া কান্নাকাটি করে, ওদের মধ্যে বিয়ে হয়ে গেছে, ইটিস পিটিস হয়ে গেছে। বাংলা সিনেমাতে 2 ফুল টোকাটোকি হতে হইতে ওদের বিয়ে হয়ে গেছে, ভালো কথা। তারপরে যে স্বামীরা নাকি হইতাছে ও কোর্ট ম্যারেজ পর্যন্ত করতে নিয়ে গেছে, কিন্তু সেখানে কোর্ট ম্যারেজ করতে পারে নাই বিভিন্ন কারণে। নিপারে বিয়ে করে নাকি পরিবারের মধ্যে চাপ দিচ্ছে। এটা ওর বউ বলছে, এটা ওর বউয়ের বক্তব্য, এটা কোনোটাই আমার নিজের বক্তব্য না, এটা ওর বউয়ের স্টেটমেন্ট। এটা আমার ওয়ালে আমি দিয়ে রাখছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, ভিডিও অনেক বড় হবে,
এই কারণে আমি ছোট ছোট অংশ করে দিয়ে দিচ্ছি, কেউ যদি চায় আমি পুরোটা ভিডিও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এগুলো ওর বউ আমাকে বলছে, আমি বলি নাই। বউ তো হলো আরেক বাটপার, ওর বউ হলো আরেক বাটপার। আমি এটা শেষ দেখে ছাড়বো। 3টা মামলা হয়েছে তো ভাই, ভাই ওরা শেষ করার জন্য ওই 3টা মামলাই যথেষ্ট। আপোষে তো যাবে তো, এখন হয়তো হেডমের ঠেলাতে হইতাছে যাইতেছে না, হ্যাঁ, কিন্তু না না, ভাই আমি আছি আপোষে তো তো, আমি কোর্টে প্রতিনিয়ত ওরা আমি খুঁজতেছি প্রতিনিয়ত। ওরা 3টা তো আমার মামলা সামনে। হয়েছে, 3টা মামলা এখন বিচারিক আদালতে চলে গেছে। হ্যাঁ, বিচারিক আদালতে চলে গেছে, ইনশাল্লাহ খুব সহসাই হচ্ছে সাক্ষ্য প্রমাণ শুরু হয়ে যাবে। ও সেখানে প্রমাণ দিক ওর কিভাবে লস হয়েছে, হ্যাঁ, সেখানে গিয়ে উত্তর দিক, কোনো সমস্যা নাই। ওখানে দেখা যাবে ওর কত বড়, মানে কি ব্যবসা করছে, কি লস হয়েছে, সেখানেই দেখা যাবে। না না না, ও আমাকে মারে ভালো করছে, বুঝছেন না? ওরে তো ধরতে হবে এখন, বুঝলেন না? ভাই এটা এটা হচ্ছে টোটালি, আমি মনে করি পাবনার যে ইমাম সাহেব আছে সেই ইমাম সাহেবের মানে বদদুয়া লাগছে, মানে অন্তর থেকে একটা আসে না যে একটা জিনিস ব্যাপার আসে না, হুম, হুম, এইসব হুম। আলেম, হুজুর, তারপর হাফেজ, এদের সাথে কখনো চিটারি বাটপারি করতে নাই। ও ওই একজন ইমাম সাহেবের সাথে এই কাজটা করে ফেলছে, যার পিছনে সে মানুষ ভালো কি খারাপ সেটাও প্রশ্ন থাকতে পারে, কিন্তু ভাই সে তো একজন ইমাম, তার পিছনে মানুষ নামাজ পড়ে, ইমামের নামাজ হোক বা না হোক, মুক্তাদিরদের নামাজ হয়ে যায়। ইমামের নামা মোনাজাতের দোয়া কাজে লাগুক বা না লাগুক, মুক্তাদিরের দোয়া কিন্তু ভাই কাজে লেগে যায়। হ্যাঁ, সেই ওসিলাতে দেখেন হয়তো ওর পতনের শুরু হয়ে গেছে আবার। 2015 সালে একবার হয়েছিল, 2018 সালে একবার, 2017 সালে একবার হয়েছিল, 2025-এ আবার হবে ইনশাল্লাহ। আর ওর বউ আমাকে বলে যে ভাই আপনি কি ওরে কিছু করতে পারেন না, বা এমন একটা ব্যবস্থা করে দেন যে এই ব্যবস্থাতে হচ্ছে ওই ওই সাইজ করে ফেলি। ওর বউ একটা লাইন দেখেন, দেখবেন ওর পোস্টে দেখছে, ভাই ওরে কি ইনজেকশন পুশ করে কি প্যারালাইসিস করে দেওয়া যায় না? এই এগুলো নাটক, এই এগুলো নাটক, নাটক, না নাটক। না না এটা না তো না না না, আপনাকে এটা এই শোনেন, লাইনটা সত্য, আপনাকে এই লাইনটা সত্য। আপনি এটা শুনুন না কি, কেন? এটা কার লাইন? এটা হচ্ছে ওর বউয়ের লাইন। ওর বউ আমারে বলছে এটা সত্য, লাইন সত্য, ওর বউকে এটা ওর দিয়ে, বউ আমাকে বলছে। ওর বউকে দিয়ে আপনাকে ট্র্যাপিং করে ধরার জন্য এগুলো প্ল্যানিং করছে। আমি জানি, ওর আমি জানি বর্তমান আমাকে গুরুত্ব মিরপুর, ওর টিচার। বউকে দিয়ে, আমি জানি আমাকে দিয়ে মিরপুর আটকে দিতে চাইছিল, কিন্তু হ্যাঁ সত্য কথা যেটা তো হয়েছে যে আমার যে মামলাগুলো আছে বা আমার যে অভিযোগগুলো আছে সেইগুলোর অনেক সত্যতা আছে সেখানে। আহ, আমি আমি দেখে ছাড়বো, আমি সত্যি কথা, আমি ওরে দেখে ছাড়বো। আমি ওরে ওরে সহ যত ওই হ্যাকার ট্যাকার যারা আছে আমি সবাইকে দেখে ছাড়বো, মানে আপনি আমি তো ঢাকা এটা আসেন, শেষ করবো না। আপনি ঢাকা আসেন এবং যারা যারা টাকা পায় তারা যোগাযোগ করেন, যোগাযোগ করেন, ঠিক আছে? আমি টাকা তোলার ব্যবস্থা করতেছি। ওকে টাকা দিতে হবে, ওর কিডনি বেঁচে হলেও ওর থেকে টাকা নেবো, এবং আমি ওর সকল অনুসন্ধানে নামতেছি। ও যে কতটা বাটপার, ঠিক আছে? হুম। তার তার ওর ওর যে বাটপারি, ওর বাবা মা ভণ্ড, সব বের করবো আমি, টেনশন নেই। এবং প্রতিদিন আমি কোর্টে থাকবো, ওকে আমি পাইলেই ওকে হচ্ছে আমি আইনের আওতায় নিয়ে আসবো, টেনশন করেন না। ওকে ভাইয়া, আমি কি চলে যাব? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আমি ঢাকা আসেন, সমস্যা নাই। ওকে ভাইয়া, ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আর সবাইকে বলবো একটা কথাই, যে সবাই হচ্ছে অন্ধবিশ্বাস করবেন না। হ্যাঁ, একটা মানুষের সম্পর্কে যদি কোনো কিছু শুনে, আমি বলতেছি যে কেউ অন্ধবিশ্বাস করবেন না। একটা মানুষের সম্পর্কে যখন শুনবেন, বিশেষ করে মাহবুবুর রহমান আরমানের মতো বাটপারদের, তাদেরকে নিয়ে মানুষজন যা বলে তা একটু ঘাটাঘাটি করে দেখবেন যে কারটা সত্য কারটা মিথ্যা। ওকে বলেন, এখনো আবার বলেন, মানুষজনের কথা বলতেছে যারা ওর ফ্রেন্ড লিস্টে আছেন, বলেন ওকে যে প্রমাণ দাও, ফেসবুকে পাবলিক পোস্ট করো, পাবলিক লাইভে এসে তোমার যে লস হয়েছে সেই লসের অংশগুলো দেখাও যে কিভাবে কিভাবে লস হয়েছে। হ্যাঁ, না না না, দেখাগো। আমি একটা কথা বলি, কার লস হচ্ছে না লাভ হচ্ছে এত কথা না, টাকা নিচ্ছে যে টাকা দিবে, ঠিক আছে? ও লস করুক না লাভ করুক সেটা তো মানুষের দেখার দরকার নেই। ওকে, ওকে টাকা ফেরত দিতে হবে, কাহিনী শেষ। আপনি মানুষের, আপনি শুনবেন কেন, কিসের কথা? 4,000 টাকা ও পায়, সবাই মামলা করবেন, সবাই আমার সাথে যোগাযোগ করবেন, কাহিনী শেষ। ওকে, ঠিক ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি ঢাকা আসেন, ঠিক আছে? ঢাকায় এসে যোগাযোগ করেন আর মামলা করেন, ওকে সমস্যা ভাই, নেই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফিজ।
দর্শক, আমরা এতক্ষণ যেটা জানলাম সেটা হচ্ছে এই বাটপার মাহবুব এবং টিকটকার তিশা এবং তার বাবা মা সবাই মিলে এর সাথে জড়িত। আপনারা যারা যারা টাকা পান আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আমি হচ্ছে যে একটা প্রতিবেদন করে আমি মূলত আপনাদের এই টাকা তোলার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে ওই সাপ্লি হচ্ছে যে আমি একটা কথা বলি, ওই সাপ্লি হচ্ছে যে লাইভ করে ডিলিট করবে, ওগুলো আমাদের তো একদম মুখস্থ। ঠিক আছে, যে ভিতু কাপুরুষ এবং হচ্ছে যে তার 2 দিনের মামলা খারিজ হয়ে গেছে। এবং এটা হচ্ছে আলাদা বিষয়। আজকে লাইভটা ছিল বাটপার প্রতারক মাহবুবুর এবং অনেক অসংখ্য মানুষের কাছ থেকে টাকা নিছে। ইসমত আরমান ওর মেয়ের লেসবিয়ান মানে কি বুঝলাম না। তোমরা লাইভ দেখতেছো, আমি তো দেখি নাই লাইভে কি কি হয়েছে, আমি জানিও না। আমার ইয়েটা ছিল এই প্রতারক হচ্ছে যে মাহবুবকে নিয়ে, এবং ওই বিষয় নিয়ে হচ্ছে আমি ভুক্তভোগী ফয়সাল, ওনার সাথে কথা বললাম। আমি আসলে লাইভে দেখিনি, লাইভে কি হয়েছে পরে জানবো। আল্লাহ হাফেজ। এই লাইভের সাথে ওর কোনো সম্পর্ক নেই, এবং গুড নিউজ আছে, দেবো কাল পরশু।